ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের আজকের ভিডিওটা সেমিস্টার 6 এর স্টুডেন্টদের জন্য। তোমাদের 6 সেমিস্টারের যে ডিএসসি B3 এর পেপারটি রয়েছে, অর্থাৎ হিস্ট্রি অফ জাপানের ইতিহাস তোমরা যে পেপারটি পড়ো, সেই পেপারেরই এই সেমিস্টারের জন্য সাজেশান আজকের ভিডিওতে পোস্ট করব। এই পেপারের সাজেশান পোস্ট করা ছিল না, তাই তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে যে জাপানের পেপারের সাজেশানটি পোস্ট করলে ভালো হয়। তাই তোমাদের অনুরোধে আমি কিন্তু সাজেশানটি তৈরি করেছি এবং তোমাদের মধ্যে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? আমি কিন্তু এই ভিডিওতে 5, 10 এবং 20 তিনটি সাজেশানই পোস্ট করব, ঠিক আছে? তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নাও এবং আমি সাজেশান ধরে ধরে কিন্তু কিছু লং কোশ্চেনের অ্যান্সারও ভিডিওর মাধ্যমে পোস্ট করতে থাকবো। যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই তোমরা কিন্তু খাতায় সাজেশানগুলো নোট ডাউন করে রাখো। এবং তোমরা যদি এই পেপারে কেউ নোটস পারচেস করতে চাও, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে সরাসরি মেসেজ করতে পারো, ঠিক আছে? তোমরা সেখানে পিডিএফ আকারে সম্পূর্ণ নোটস পেয়ে যাবে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি মূল ভিডিওতে আসছি। দেখো, আমি প্রথমে তোমাদের 5 মার্কসের সাজেশানগুলো বলবো, ঠিক আছে? 5 মার্কসের আমি কয়েকটা প্রশ্ন বলেছি, সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও। দেখো, প্রথমে যে প্রশ্নটি আমি বলেছি, জাপানের ইতিহাসে 853 খ্রিস্টাব্দের তাৎপর্য লেখো, ঠিক আছে? একই প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে। প্রশ্নটি হচ্ছে 853 খ্রিস্টাব্দে জাপানে কমোডোর পেরির অভিযানের তাৎপর্য ব্যাখ্যা করো। একই প্রশ্ন, ঠিক আছে? উত্তর একই হবে কিন্তু প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসে। ফার্স্ট চয়েসে অর্থাৎ প্রথম প্রশ্ন আমি কিন্তু এটা দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? 2 নম্বর প্রশ্নটি দেখো কী রয়েছে। 1868 সালের চার্টার রোদ বা সনদভুক্ত শপথপত্র কি মেইজি জাপানের রাজনীতিতে কোনো পরিবর্তন এনেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটিও। অবশ্যই তোমরা এই প্রশ্নটিও কিন্তু রেডি করে প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো কী দিয়েছি আমি। ইঙ্গো জাপান মৈত্রী চুক্তির প্রেক্ষাপট আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? ইঙ্গো জাপান মৈত্রী চুক্তির প্রেক্ষাপট তোমাদের জন্য এই সেমিস্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে। প্রাক পুনঃস্থাপন জাপানের সামুরাই শ্রেণীর ভূমিকা কী ছিল? অথবা মেইজি জাপানের গণতন্ত্রের বিকাশে জাইবাৎসুর ভূমিকা মূল্যায়ন করো। আমি কিন্তু এই দুটো প্রশ্ন দিয়েছি, তোমরা এই দুটো প্রশ্ন যদি করে যেতে পারো, আশা রাখছি দুটোর মধ্যে একটা আসার চান্স অত্যন্ত প্রবল, ঠিক আছে? হয় প্রাক পুনঃস্থাপন জাপানের সামুরাই শ্রেণীর ভূমিকা, নাহলে তোমাদের মেইজি জাপানের গণতন্ত্রের বিকাশে জাইবাৎসুর ভূমিকা। এই দুটো যদি তোমরা করে যাও, তোমরা একটা কিন্তু কমন পেয়ে যাওয়ার চান্স অত্যন্ত প্রবল, ঠিক আছে? অবশ্যই এই দুটো প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, গুরুত্ব সহকারে তোমরা কিন্তু পড়বে। পরবর্তী প্রশ্নটি দেখো, 5 নম্বর যেটা দিয়েছি। 1858 খ্রিস্টাব্দে হ্যারিস চুক্তির শর্তগুলি উল্লেখ করো। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা 90% চান্স আছে এই প্রশ্নটা কিন্তু এবারে আসার, ঠিক আছে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যারিস চুক্তির শর্তাবলী অবশ্যই তোমরা কিন্তু রেডি করে নিও। তারপর দেখো কী রয়েছে। জাপানের পার্ল হারবার আক্রমণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও তোমরা করে রাখবে, ঠিক আছে? তারপর দেখো কী রয়েছে। আধুনিক জাপানে গণ আন্দোলনের ইতিহাসে 1918 খ্রিস্টাব্দে চাউল দাঙ্গার গুরুত্ব বিশ্লেষণ করো, ঠিক আছে? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা অবশ্যই করে রাখবে। তারপরে দেখো কী রয়েছে। পোর্টসমাউথের সন্ধির চুক্তির শর্তগুলি কী কী ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? হ্যারিস চুক্তির শর্ত, নাহলে পোর্টসমাউথের সন্ধির চুক্তির শর্ত, এই দুটোর মধ্যে একটা আসার চান্স অত্যন্ত প্রবল। তাহলে তোমরা কিন্তু পোর্টসমাউথের সন্ধি আর হ্যারিস চুক্তি দুটো কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে করবে। দুটোর মধ্যে একটা কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। তারপর দেখো কী রয়েছে। শগুনতন্ত্র বলতে কী বোঝো? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের টিকা আকারে অনেক সময় আসে, ঠিক আছে? শগুনতন্ত্র বলতে কী বোঝো অবশ্যই তোমরা করে রাখবে। তারপর দেখো, মেইজি জাপানে পুঁজি কীভাবে সংগঠিত হয়েছিল, ঠিক আছে? এটাও তোমরা করে রাখবে। প্রথম যে 8টি প্রশ্ন দিয়েছি অতি গুরুত্ব সহকারে করবে, লাস্টের দুটো তোমরা করবে, তবে প্রথম 8টি কিন্তু অতি গুরুত্ব সহকারে করবে, ঠিক আছে? 5 নম্বরে আমি মোট 10টি প্রশ্ন দিলাম, তোমাদের কিন্তু 6টি থাকে, 3টি লিখতে হয়। আশা করছি এখান থেকেই তোমরা 6টির মধ্যে 5টি কমন পেয়ে যাবে, ঠিক আছে? 10 মার্কসের প্রথম যে প্রশ্নটি দিয়েছি দেখো। মেইজি পুনঃস্থাপন কি জাপানে আধুনিক যুগের সূচনা করেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? অবশ্যই তোমরা এই প্রশ্নটি করবে 10 মার্কসের জন্য, ঠিক আছে? আমি কিন্তু 10 মার্কস আর 20 মার্কসের যে প্রশ্নগুলি শেয়ার করব, অনেক সময় কিন্তু 20 মার্কসের প্রশ্নও 10 নম্বরে চলে আসে, ঠিক আছে? তাই তোমরা সেভাবেই কিন্তু নিজেদেরকে প্রস্তুত করে যাও। পরবর্তী প্রশ্ন দেখো। বিংশ শতকে রুশ জাপান যুদ্ধের তাৎপর্য বিশ্লেষণ করো। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন,
দুটো প্রশ্ন খুব ভালো করে রাখবে, ঠিক আছে? তোমাদের কিন্তু 10 নম্বরের 3টে থাকে, দুটো থাকে, একটা লিখতে হয়। আমি কিন্তু মাত্র 3টি প্রশ্ন তোমাদের মধ্যে শেয়ার করব। 3টি করে গেলে আশা রাখছি একটা কমন পেয়েই যাবে। তারপর দেখো কী রয়েছে, তুমি কি মনে করো যে মেইজি জাপানের শিল্পায়নের বিকাশ শুধুমাত্র রাষ্ট্রের উদ্যোগে হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 নম্বরে যে 3টা দিয়েছি এই 3টা প্রশ্নের মধ্যে এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? অবশ্যই এই 3টা প্রশ্ন কিন্তু তোমরা গুরুত্ব সহকারে করে রাখবে। এবার 20 নম্বর কয়েকটি প্রশ্ন বলবো। দেখো, 20 নম্বরের যে প্রশ্নটি প্রথমে রেখেছি সেটা কিন্তু বিশালই ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটাই প্রশ্ন, সরি একই অ্যান্সার বিভিন্নভাবে কিন্তু প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে তোমাদের, ঠিক আছে? প্রথম যে প্রশ্নটি আছে সেটা দেখো, মেইজি জাপানের সংবিধানের প্রকৃতি আলোচনা করো। অথবা একই প্রশ্ন একটু ঘুরিয়ে আসে, মেইজি জাপানের সংবিধানের প্রকৃতি রক্ষণশীল ছিল। আবার এরকমভাবেও আসে, তুমি কি মনে করো যে 1889 সালে জাপানের সংবিধান মুষ্টিমেয় কয়েকজন অভিজাত গোষ্ঠীর মানুষের শাসনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল? প্রথম দুটি যে প্রশ্ন আছে এই দুটো প্রশ্নের অ্যান্সার একই টাইপের হবে, কিন্তু এটা একটু ঘুরিয়ে লিখতে হবে, কিন্তু এটারও অ্যান্সার কিন্তু এর সাথেই রিলেটেড রয়েছে, ঠিক আছে? একই প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা কিন্তু ভেবেই নিতে পারো এই প্রশ্ন তোমরা আসছে এই সেমিস্টারের জন্য, ঠিক আছে? মেইজি সংবিধানের প্রকৃতি তোমরা কিন্তু ভালোভাবে করে যাও। তারপরে দেখো কী রয়েছে, এটাও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অনেক সময় আসে। টোকুগাওয়া শগুনতন্ত্রের পতনের মধ্যে দিয়ে কি জাপানের সামন্ততন্ত্রের অবসান হয়েছিল? অথবা টোকুগাওয়া শগুনতন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো। তোমাদের আমি 20 মার্কসের মাত্র 4টি প্রশ্ন বলবো, তোমাদের কিন্তু 4টিই আসে, দুটো লিখতে হয়। কিন্তু তোমরা এই যদি 4টা করে যেতে পারো দুটো কমন 100% পেয়েই যাবে। প্রথম দুটো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম দুটোর মধ্যে তোমরা একটা শিওর কমন পেয়ে যাবে, ঠিক আছে? টোকুগাওয়া শগুনতন্ত্রের পতনের কারণটাও তোমরা কিন্তু করে যাবে। 3 নম্বর প্রশ্নটি দেখো কী দিয়েছি, 1930-40 দশকে জাপানের সমরবাদের উদ্ভবের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? অবশ্যই করে যাও। লাস্ট প্রশ্ন যেটা দিয়েছি দেখো, জাপান কর্তৃক মাঞ্চুরিয়া আক্রমণের কারণ ও ফলাফল আলোচনা করো। তোমরা কিন্তু প্রথম 3টে প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অতি গুরুত্ব সহকারে করবে। তারপর যদি তোমাদের হাতে সময় থাকে, জাপান কর্তৃক মাঞ্চুরিয়া আক্রমণের কারণ আর ফলাফল এটাও করবে, ঠিক আছে? 4টা করে গেলে তোমরা কিন্তু শিওর দুটো কমন পেয়ে যাবে। তাহলে আমি তোমাদের 5 মার্কস, 10 মার্কস এবং 20 মার্কস সম্পূর্ণ অ্যান্সার সাজেশান পোস্ট করে দিলাম। তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করতে থাকো। তোমরা যদি কোনো অ্যান্সার চাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও, আমি অ্যান্সারগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।